নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির। সম্প্রীতির অনন্য নজির, কয়েক হাজার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সারলেন ইফতার। দীর্ঘদিনের ভগ্নদশা প্রাথমিক বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে আহত রাঁধুনি, আতঙ্কে ছাত্রছাত্রী। বিদ্যুৎ ব্যবহার নিয়ে জনসচেতনতা বাড়াতে মালদায় র্যালি করল বিদ্যুৎ দপ্তর। মালদহের হবিবপুরে গোছা গোছা আধার কার্ড সহ প্রচুর নথি উদ্ধার। স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত এক। মালদায় রেশম উৎপাদকের সঙ্গে মুখোমুখি আলোচনা। ফাল্গুনী মরশুম থেকে কালিয়াচক গুটি হাটে কেনাকাটার উপর জোর। অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির। ব্যবসায়ীদের মধ্যে অগ্নি সচেতনতা বাড়াতে ও বাজারের দোকানকে সুরক্ষিত করতে অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির হয়ে গেল জিনজিরা বাজারে। জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় 50 জন মহিলা ও পুরুষ ব্যবসায়ীদের হাতে অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি আগুন লাগলে কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয় তার কার্যকারিতা হাতে কলমে দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কল্যাণ সমিতির সভাপতি তথা 80 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খান। এছাড়া উপস্থিত ছিলেন বাজার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক বিমল কৃষ্ণ দাস ও বিশ্বজিৎ চৌধুরী, সহ সভাপতি সুবল চন্দ্র শীল, তারাতলা থানার ওসি রাজু দাস, এফটিও এর রাজ্য সম্পাদক রবীন্দ্রনাথ কোলে, বিশ্বজিৎ চৌধুরী, শিবপ্রসাদ দে সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবার অন্তর্গত সমগ্র প্রশিক্ষণ পরিচালিত হয়। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আজকে জননায়ক হেমন্ত বসু জনকল্যাণ সমিতিতে। এই যে প্রথম আমাদের আজকে অগ্নি নিয়ে একটা বিরাট বড় অনুষ্ঠান হলো, তার মধ্যে কী হবে, মানুষকে কীভাবে বাঁচানো যায়। এইটা হচ্ছে, এই সিলিন্ডারটা দেখলে তাতে আমি লাগিয়ে দিলাম, তাকে ব্যবহার করতে পারলাম তা নয়। আমি দোকানে যদি একটা স্টল করে রাখি, আমি একটা সিলিন্ডার যদি স্টল করে রাখি, তাহলে কী হবে, কি আমার যদি কোনো শর্ট সার্কিট স্পার্ক করে যদি কোনো আগুন ফাগুন ধরে যায়, ইন কেস ধরে যায়, তখন কি হবে, এই সিলিন্ডার থেকে আমি ফায়ারটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নামাতে পার। কিন্তু যারা ক্রেতা, আমার বাড়ির দোকানের সামনে দুজন রয়েছে, তারা এসে খদ্দার, যারা কাস্টমার, তারা তো দেখে তো ভয়তে হবে। কিন্তু আপনার কাছে ম্যাটেরিয়াল যখন থাকবে, তাহলে কি হবে, কি ও নির্ভয়ে হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার পাশে, দাদা নাবার। কিন্তু আপনি খদ্দারটাকেও আপনি সামলালেন, আর এখানে যে অগ্নি বিপর্যয় যেটা ছিল সেটাকে আপনি সামলালেন। তা এইটা থেকে এইটা সচেতন হওয়া সবারই দরকার আছে। আজকে আমার জননায়ক হেমন্ত বসু বাজার সমিতিতে হচ্ছে, তার থেকে আজ অনেকেই যারা মার্কেটে আছে, হকারিং করে, যারা আলাদা আলাদা ছোট ছোট মাঝারি দোকান করে আছে, তাদেরকেও বলবো যারা ফায়ার নিয়ে অন্তত একটা সিলিন্ডার রাখুক, সে নিজের সেফটিতে রাখুক, নিজের পরিবারের সেফটিতে রাখুক। মানুষ যারা এসে দোকান তোমার কাস্টমার এসে খাওয়া দাওয়া করবে, তাদের জন্য রাখুক। তো এই সেফটিটাকে সবসময় সচেতন হয়ে রাখতে হবে। আর এর মধ্যে কোনো কিন্তু প্রন্তুর কোথাও জায়গা নেই। আজকে আমি খুব গর্বিত বোধ করছি কি আমার টিম যারা আছে, তারা এই পুরো টিমগুলো মিলে আজকে সিলিন্ডারের কাজটা করেছে, ফায়ারের স্টলটা এখানে করাচ্ছে ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে। আমার কলকাতা পুলিশ, আমার স্থানীয় ওসি আছে, আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যবসায়িক যে সাধারণ সম্পাদক আমার কোলেবাবু আছে, সবাই মিলে আমরা এইটাকে নতুন দিশা দেখানোর জন্যে এই ফায়ারটাকে সবাই দোকানে আমরা স্টল করার প্রক্রিয়া শুরু করেছি। আগামীকালে আমার এলাকায়, বন্দর এলাকার মধ্যে অনেকই জায়গা আছে, আমিও এটাকে নিজে দাঁড়িয়ে এটাকে নিয়ে তৈরি করব, যাতে মানুষকে রক্ষা করার জন্যে আর নিজের দোকান বাঁচানোর জন্যে ফায়ারের সিলিন্ডার লাগানো অত্যন্ত জরুরি আছে।
সম্প্রীতির অনন্য নজির, কয়েক হাজার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গেই সারলেন ইফতার। বসিরহাটে ইফতার মাহফিল ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত উপস্থিতিতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের ব্যবস্থাপনায় বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র বেদিয়াপোতা ফুটবল ময়দানে এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে যোগ দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার বাসিন্দারা একসঙ্গে বসে ইফতার করেন। ইফতারের টেবিলে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন বহু হিন্দু সম্প্রদায়ের মানুষও। একে অপরের পাশে বসে ইফতার গ্রহণের মাধ্যমে সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হয় গোটা ময়দান জুড়ে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ বিধানসভার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র বাদল ও বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শরীফুল মণ্ডল সহ একাধিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষে মানুষের দূরত্ব কমে এবং সমাজে সম্প্রীতির পরিবেশ আরও দৃঢ় হয়। ইফতার মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছিল, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিল বসিরহাটে। দেখুন, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে আমাদের বাংলায় যখন দুর্গাপুজোয় আমরা যাই, পাশে আমার ভাইস চেয়ারম্যান ফারুক আছে, সে টাকিতে দুর্গাপুজো করে, আমি দুর্গাপুজোর সহযোগিতা করি। আমার পাশে বাদল মিত্র আছে, সে আমাদের ইফতারে সামিল হয়। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা মেলবন্ধন। আমরা একদিকে বিজেপি যেমন চায় হিন্দু মুসলিম ভাগ করার জন্য, একদিকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় চায় সমস্ত মানুষকে এক জায়গায় রাখার জন্য। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে আমরা প্রত্যেকটা বোলাকে আমরা ইফতারে মাহফিল বা ইফতার পার্টি করছি। এটাই বাংলার সংস্কৃতি। তাহলে কি ইফতারে মাহফিল থেকে 2026 নির্বাচনের শুভ সূচনা করলেন? 2026 শুভ সূচনা অনেক আগেই ঘটে গেছে। ইফতার মাহফিল আমরা প্রতি বছর করি, তবে এটুকু বলতে পারি 294টা বিধানসভার ভিতরে দক্ষিণ বিধানসভা আগামী দিন জিতবে। এই যে বিপুল মানুষের সমাগম কি বার্তা দিল? এটাই বার্তা দিল মানুষের, এটাই যে বিজেপি যতই দিল্লি থেকে এসে বলুক যে হিন্দু মুসলিম ভাগ করবো, শুভেন্দু অধিকারী যতই বলুক হিন্দু মুসলিম ভাগ করবে, এটা হবে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের মাইনরিটি সম্প্রদায় ইফতার মাহফিলে এসছে। আপনারা আগামী দিনও দেখবেন, দুর্গাপুজোতেও আমরা থাকবো, কালী পুজোতেও আমরা থাকবো, রাখি বন্ধনেও আমরা থাকবো। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটাই হচ্ছে তৃণমূল। ওরা এটা বিহার না, এটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় না, এটা মহারাষ্ট্র না, যে এখানে এসে যা মনে করবো বাঙালিরা তাই মেনে নেবে। বাঙালিরা তার নিজের সত্তা নিয়ে, নিজের অধিকার নিয়ে বেঁচে আছে। সে দেশের স্বাধীনতা আমল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাঙালি তাদের অস্তিত্ব এবং স্বাধীন চেতা মনোভাব নিয়েই বেঁচে থাকবে, আগামী দিনেও বেঁচে থাকবে। এবং আগামী দিনে এই যে এসআইআর করে বাংলার 60 লক্ষ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার যে প্রয়াস, এই প্রয়াসের বিরুদ্ধে যদি ভারতবর্ষের কোনো রাজ্য আন্দোলন করে থাকে বা কোনো স্টেট মানুষের পাশে এসে দাঁড়িয়ে আন্দোলন করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো আমাদের সংস্কৃতি। একদিকে হিন্দু মুসলিম সবই উভয় সম্প্রদায়ের মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত থাকব, এটাই হচ্ছে বাংলার কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই সংস্কৃতি বহন করে নিয়ে যাব আমরা। শাহানুর এবং বাদল, চন্দ্রনাথ, আলম, ফারুক, শরীফুল, শফিকুল সবাই একত্রিতভাবে এই বাংলাকে রক্ষা করব, বাংলার সংস্কৃতিকে বাঁচাবো, এই প্রতিজ্ঞা আমরা আজকের থেকে নিয়েছি। দীর্ঘদিনের ভগ্নদশা প্রাথমিক বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে আহত রাঁধুনি, আতঙ্কে ছাত্রছাত্রী। বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের জয়গ্রাম প্রপার প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের রান্নাঘরে মিড ডে মিলের রান্নার কাজ চলছিল। সেই সময় হঠাৎই ছাদের চাঙড় ভেঙে রাঁধুনি আয়েশা সর্দারের মাথায় পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে দ্রুত টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর একদিকে ছাত্রছাত্রী, অন্যদিকে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানকার মানুষের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে ওই স্কুলটি ভগ্নদশায় পরিণত হয়েছিল। বারবার অভিযোগ জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি। রান্নাঘরটা এই ছাদ চড়াইয়ে আবার নতুন করে করলি রান্নাঘরটা রান্না করতে পারবো, নয়তো এখানে যে কোনো ভিতরে বাচ্চা কাচ্চারা দুর্ঘটনা এবং থেকে রান্নিদেরও দুর্ঘটনা এবং সাইডে যারা রোড আছে রোডের সাইডে গাড়ি চলে তাদেরও থেকে অসুবিধে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। বিদ্যুৎ ব্যবহার নিয়ে জনসচেতনতা বাড়াতে মালদায় র্যালি করল বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা ও নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মালদায় র্যালি করল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মালদা রিজিওনাল অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিক, সাধারণ মানুষ, ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা অংশ নেন। র্যালির সামনের সারিতে ছিলেন বিদ্যুৎ দপ্তরের মালদা রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে প্রচার করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও পোস্টারের মাধ্যমে বিভিন্ন নির্দেশিকাও তুলে ধরা হয়। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে, তাই খোলা বা মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত না দেওয়া, ট্রান্সফরমার বা বিদ্যুতের খুঁটির কাছাকাছি না যাওয়া, খুঁটির সঙ্গে গবাদি পশু না বাঁধা, এই বিষয়গুলির প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও জানানো হয়েছে, ছেঁড়া বৈদ্যুতিক তার জলে পড়ে থাকলে সেই স্থান থেকে দূরে থাকতে হবে এবং ভেজা হাতে কোনো সুইচ বা বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করা উচিত নয়। চাষের জমি বা মুরগির খামারের বেড়া বিদ্যুতায়িত করা বেআইনি ও অত্যন্ত বিপজ্জনক বলেও সতর্ক করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের মতে, মানুষের মধ্যে সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেই লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে সচেতনতা সপ্তাহ চলছে, আজকে এই সচেতনতা সপ্তাহ উপলক্ষে মালদা জেলার WBSEDCL এর RM সাহেবের উদ্যোগে সারা জেলাব্যাপী সচেতনতার জন্য র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের মালদা জেলায় বিশেষ করে যে ফ্রিকোয়েন্টলি লোডশেডিং হতো, সেই লোডশেডিংয়ের সমস্যার সমাধান করে আমাদের এখানে জেলাতে বিদ্যুৎকে সারপ্লাস করার পরে আমাদের এখানের জেনারেল কনজিউমার, আমাদের ইন্ডাস্ট্রি এবং সর্বক্ষেত্রে বিদ্যুৎকে অ্যাভেলেবল করার জন্য যে প্রয়াস RM সাহেব নিয়েছেন এবং তারই সেই উপলক্ষে যাতে করে আমাদের জেলাতে কোনোভাবেই বিদ্যুতের দুর্ঘটনাজনিত কারণে কোনো মৃত্যু না ঘটে, কোনো মানুষের ক্ষতি না হয়, জানমালের ক্ষতি না হয়, সেই জন্য জনসাধারণের প্রতি, ইন্ডাস্ট্রির প্রতি আজকে তারা বার্তা দিচ্ছেন এবং আজকের জনসাধারণ মানুষ, বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকলে আমরা সমবেত হয়ে মানুষের কাছে একটাই বার্তা, যে বিদ্যুৎ নিয়ে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। কোনোভাবে কোনো জিরো ক্যাজুয়ালিটিতে আমরা থাকতে পারি এবং কোনোভাবে কোনো মানুষের যেন প্রাণহানি না হয়, সেজন্য বিদ্যুৎ দপ্তরের আজকের এই র্যালি, আজকের এই জনসাধারণের প্রতি বার্তা আমরা সকলে সমবেত হয়ে একত্রিত হয়ে এই বার্তা মানুষের কাছে তুলে ধরছি। মালদহের হবিপুরে গোছা গোছা আধার কার্ড সহ প্রচুর নথি উদ্ধার। মালদহের হবিপুরে গোছা গোছা আধার কার্ড সহ প্রচুর নথি উদ্ধারের ঘটনায় ডাককর্মীর গাফিলতি প্রকাশ্যে। প্রাপকদের মধ্যে বিলি না করে আধার কার্ড, ATM কার্ড, ব্যাংক ও পোস্ট অফিসের পাসবই সহ প্রচুর নথি জমা করে রেখে দেওয়া হয়েছিল বাড়িতেই। মালদহের হবিপুর ব্লক বিনোদপুরের ডাকঘরের ডাককর্মী হরেশ রায় নিজে নথি বিলি না করে 5,000 টাকা মাস মাইনেই
অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করেন সুশীল টুডুকে। পরে বিনোদপুর পোস্ট অফিস থেকে তিনি বদলি হয়ে যান খড়িবাড়ি ডাকঘরে। বিপুল সংখ্যক নথি থেকে যায় সুশীলের বাড়িতেই। গতকাল তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর নথি। উদ্ধার হওয়া ওই নথি বিনোদপুর ডাকঘর কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয় পুলিশ। এদিকে এসআইআর আবহে প্রয়োজনীয় নথি হাতে না থাকায় সমস্যায় পড়েন প্রচুর মানুষ। নথি বিলি না হওয়া নিয়ে শুরু হয়েছে দোষারোপ, পাল্টা দোষারোপ। যার বাড়ি থেকে ওই বিপুল সংখ্যক আধার কার্ড সহ নথিপত্র পাওয়া গিয়েছে, সেই সুশীল টুডুর দাবি তার কাছে ওই বিপুল পরিমাণ নথি রাখতে দিয়েছিল ডাক কর্মী হরেশ রায়। ধীরে ধীরে সেগুলি বিলি করার কথা বলেছিলেন তিনি। অন্যদিকে অভিযুক্ত ডাককর্মী হরেশ রায় প্রতি মাসে 5,000 টাকার বিনিময়ে অস্থায়ী লোক রাখার কথা স্বীকার করলেও তার দাবি সুশীল টুডু যে ওইসব নথি বিলি করেননি তা তিনি নাকি জানতেনই না। এদিকে পুলিশ প্রচুর গ্রাহকের উদ্ধার হওয়া নথি বিনোদপুর ডাকঘরে ফিরিয়ে দিলেও সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডাকঘর কর্মীরা। উল্টে সংবাদ মাধ্যম পৌঁছতেই ভেতর থেকে ডাকঘর বন্ধ করে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মী। বাড়ি থেকে কালকে অনেক আধার কার্ড এবং মানে পোস্ট অফিসের বিভিন্ন সামগ্রী, আপনার আধার কার্ড, এটিএম, আরডি, পেপার, এগুলো সবকিছু পাওয়া গেছে। কেন এগুলো আপনার বাড়িতে ছিল? মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন। হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। এখন কালকে যে ঘটনা, আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল। তো এরা তার আগে দেখতে পেয়ে ওরা চেঁচামেচি শুরু করে দেয়, গোটাই ছিটিয়ে দেয়। হ্যাঁ, আপনার আন্ডারে কেন রাখতে দিয়েছিল? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে বলেছিল তুমি আপাতত রাখা। হ্যাঁ, আমি কিছুক্ষণ দিন পর আমি নিয়ে গিয়ে আমি বিলি করে দেবো। উনি কে, কি নাম? উনি হচ্ছেন পিয়ন ছিলেন আমাদের বিনোদপুর পোস্ট অফিসে। কি নাম? হরেশ রায়। কোথায় বাড়ি? খড়িবাড়ি। উনি এখন কোথায় পোস্টিং আছেন? খড়িবাড়িতেই, আগে এখানে পোস্টিং ছিলেন বিনোদপুরে। আচ্ছা, তো এইভাবে কি বাড়িতে এইসব জিনিস রাখা যায় কি মনে করেন? রাখা উচিত না, কিন্তু ওরা আমাকে রাখতে দিয়েছিলেন। কতদিন ধরে ছিল আধার কার্ড গুলো? বেশি দিন হয়নি, কয়েকদিন আগে ঘটনা। এগুলো তো বাড়ি বাড়ি বিলি করার বিলি করার কথা, কিন্তু ধীরে ধীরে করতো যে পিয়ন ছিল উনি বলছে আমি ধীরে ধীরে করবো, তুমি আপাতত রেখে দাও। এখন তো ভোটের কাজ চলছে, এসআইআর এর, মানুষ বিভ্রান্ত আধার কার্ড, প্যান কার্ড নিয়ে। সেখানে যে বাড়িতে এতগুলো আধার কার্ড মজুদ, কি বলবেন এই ব্যাপারে? আমি যিনি পিয়ন আছেন তিনি বলবেন। আমি এর বাইরে বেশি ব্যাখ্যা করতে যাব না। কতগুলো ছিল? আমি গুনে নিই। কি কি ছিল আপনার কাছে? ওই আধার কার্ডের ব্যস্ততাই ছিল। কেন বলে আরডি বুক টুক সব পাওয়া গেছে? না, সেগুলো আমি কালকে ছিলাম না। হ্যাঁ, এখানে সব আধার কার্ডই বের করেছিল বেশিরভাগ। কতগুলো আধার কার্ড হবে? আপনি কি ক্যাজুয়ালি কাজ করতেন? কাজ করতেন? এখন কি করেন না? না না, ছাড়িয়ে দেওয়া হয়েছে আপনাকে? না, এখন ওরা বলে কেউ নেই এখন বর্তমানে, যার জন্য এখন আমি কাজ করছি না। আপনি পিয়নের হয়ে পিয়নের কাজ করতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আপনাকে কত টাকা দিত? মানে ওই আপনার ওই যে নাম বললেন পিয়ন, কি নাম ওনার? হরেশ রায়। হরেশ রায় আসতো না তো, তার হয়ে আপনি কাজ করে দিতেন? উনি আসতেন মাঝের মধ্যে দেখতে যে কেমন কাজ হচ্ছে। আচ্ছা, তার হয়ে আপনি কাজ করতেন। আপনাকে কত টাকা দিত? 5,000। 5,000 টাকা দিত। আর এগুলো যে রেখেছিলেন, এটা কি রাখা সঠিক? আপনি আর না, এটা সঠিক রাখা উচিত না, যেহেতু আমাকে বাধ্য হয়ে রাখতে হয়েছিল। উনি বলেছিলেন রেখে দাও। কি বাধ্য হয়েছিলেন? কেন কি বাধ্য হয়েছিলেন? বাধ্য বলতে উনি বলেছিলেন আমি নিয়ে যাব পরে, যার জন্য আমি আপাতত রেখে দিয়েছিলাম। ঘরের মধ্যে রাখা ছিল না বাইরে রেখেছিলেন? ঘরেই রাখা ছিল। কালকে আমি হ্যান্ড ওভার করতে গিয়ে এখানে বের করা হয়েছিল, ওরা তখন দেখতে পায়। এটাই। আপনার নাম? সুশীল টুডু। এক অস্থায়ী কর্মীর বাড়ি থেকে প্রচুর আধার কার্ড পাওয়া গেছে, সেটা পোস্ট অফিসে না থেকে মানে বাড়িতে এরকম উঠানের মধ্যে তিরপল দিয়ে ঢেকে এতগুলো পাওয়া, একটা মানুষের জীবন নিয়ে চলে গেল না? কি মনে করছেন? এটা তো সঠিক না, কারণ হচ্ছে যেহেতু একটা পোস্ট অফিসের মাস্টার আছে, ওটার জন্য দায়িত্ব আছে, ওনাদের কোনো দায়িত্ব ছাড়া যারা এখন নতুন করে আসছে
সে আসে এখনো জয়েন্ট করার পরে রিসিপ্টটা কি কি জিনিস আছে সবকিছু না জানে, এরা যেভাবে একদম আধার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, এটিএম, নানা রকম সমস্যা পোস্ট অফিসের মাধ্যমে যা আসে, এটা একদম মানে ছেলে খেলার মতন একদম মনে করে পোস্ট অফিস। কালকের ঘটনাটা কি হয়েছে? কালকের ঘটনাটা, পুলিশ আসছিল, পুলিশ আসে, পুলিশকে জানানো হয়েছে, তারপরে আসার পরে তদন্ত করেছে, দেখেছে ওরা সঠিক জায়গা দেখতে পেয়েছে, ওখানে সঠিক জিনিস পেয়েছে, সঠিক পাওয়ার পরে তারপরে পোস্ট অফিস মানে পুলিশ নিয়ে আসছে, পোস্ট অফিসে রেখেছে না এখন থানায় গিয়েছে সেটা আমার এত জানা। বাড়িতে আধার কার্ড কতগুলো ছিল? না হলে 200-400 হবে, তারপরে প্যান কার্ড ছিল, এটিএম ছিল, নানা রকম আর কি পোস্ট অফিস মাধ্যমে যা আসতো, মানে বাই পোস্টে যা আসতো সমস্ত জিনিস মানে ছিল। আইডি মানে রেকর্ডিং এর কাগজ। হ্যাঁ, সব পেপার ছিল ওখানে। এখন তো এসআইআর এর কাজ চলছে, লোক আধার কার্ডের জন্য এটাই হচ্ছে আমাদের বক্তব্য, কিভাবে মানে মানুষ আধার কার্ড পায় না, আইডেন্টি কার্ড পায় না, এদিকে প্যান কার্ড পায় না, নানা রকম সমস্যা এই সময়ের মধ্যে পোস্ট অফিস মাস্টারকে আমি বলছি কিভাবে এটা ছিনিবিনি মানে খেলা চলছে। এই পোস্ট অফিস বিনোদপুর, এই পোস্ট অফিস এইভাবে মানে চলতে গেলে একদম মানে প্রচন্ড একদম জঘন্য, একদম মানে নোংরা জায়গায় পড়ে আছে। এখন স্টাফ এখন আপাতত মনে হয় আমার সঠিক জানা নাই, তবু আমি দুটা দেখতে পেয়েছি। পোস্ট মাস্টার মনে হয় রিটার্ন হয়ে গেছে একটা, আর রিটার্ন হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম বিনয় কিসকু, এলাকার বাসিন্দা। আমার ওয়ার্ড মানে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি ওনার হাউসমেট। আপনি বিনোদপুর পোস্ট অফিসের পিএন ছিলেন? হ্যাঁ, কতদিন? ওখানে আমি ছিলাম, আমাকে চার্জ দিয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত। কোন ফেব্রুয়ারি? 25 ফেব্রুয়ারি লাস্ট উইক। আপনি কি ওখানে কাজে যেতেন? আমি, হ্যাঁ। কিন্তু ওখানে একজন লোক রেখেছিলেন। আচ্ছা, প্রথম আমি গেলাম, কোনো গ্রাম চিনতাম না, হ্যাঁ, যে কোথায় কোনটা গ্রাম, যার জন্য ও যে লোকটা কাজ করতো আগের বিপ্লবের আমলে, ও বলছে তাহলে আমাকে হেল্প করো। হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য ওকে রেখেছিলাম আমি, যে আমাকে গ্রামগুলো দেখাও। কত টাকা করে দিতেন? ওকে 5,000 দিন। 5,000 টাকা দিতেন? এরকম কি করা যায়? আপনার চাকরি অন্যজন করছে। না না না, করা যায় না। এবার আমার অসুবিধা আছে শরীরের, আমি একজনকে গাইড করে নিয়ে, ও আমি দুজনে ঘুরতাম গাইড করে, যে চলো। আচ্ছা, আপনার মানে ওকে অনেকগুলো, ওর বাড়িতে আধার কার্ড গুলো পাওয়া গেল এতগুলো? ও, পোস্ট অফিস আধার কার্ড এর আগে যখন পোস্ট ওই চেঞ্জ হয়ে গেল, রুমগুলো চেঞ্জ হয়ে গেল, তো তখন হয়তো আগের পোস্টমাস্টারের আমলে ছিল, ওগুলো হয়তো ওই পোস্ট অফিসে চলে গেছে ওর বাড়িতে। বাড়িতে গেল কি করে? সুশীলের বাড়িতে পাওয়া গেছে। বাড়িতে পাওয়া গেছে, ওকে বিলি করার জন্য মাঝে মধ্যে দেওয়া হয়, ও যে আবার রেখে দিয়েছে সেটা তো আমরা জানতাম না, আমিও জানতাম না। কি ছিল আধার কার্ড আমার আমলে কোনো রেজিস্ট্রি চিঠি অমুক ধমুক আমি দিতাম না, সেগুলো প্যান কার্ড, এগুলো প্যান কার্ডগুলো রাখা হয়। আপনি হয়তো, আমি ফোন করলাম, আপনি বাড়ি নেই বা বাড়ির পরিবারে কেউ নেই, তখন বলছে তুই ভাই এগুলো রেখে দে, আমি যাব তোর বাড়ি থেকে নিয়ে নিব। এইভাবে কি রাখা উচিত কারো বাড়িতে কোনো জিনিসের? না, আপনি বললেন পার্টি বললো যে আমার কার্ডগুলো রেখে দিস। কিন্তু ওখানে তো প্রায় কয়েকশো আধার কার্ড কালকে পাওয়া গেছে। হ্যাঁ, সেগুলো পাওয়া গেছে, কিন্তু এই যেগুলো রেজিস্টার জিনিস সেগুলো থাকে না, সেগুলো রাখা হয় না। আধার কার্ডটাও তো এখন একটা এসেনশিয়াল, এসআইআর যে একটা চলছে, আধার কার্ডও তো একটা এসেনশিয়াল। সেইখানটাতে আপনি এভাবে বিলি না করে দিনের পর দিন কারো বাড়িতে থাকলো, এটা ঠিক কি? এটা কি ঠিক? এগুলো অনেক দিন আগে থেকে আমার আগে যারা পোস্টমাস্টার, আমি তো ওখানে এমডির কাজে গেছিলাম। আমরা মানে দেখতে পাই যে আধার কার্ডের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে,
তারপরে হুম, যদি আধার কার্ড তারা বাড়িতে না পায়, হুম, কারো হুম। বাড়িতে এরকম বান্ডিল হয়ে পড়ে থাকে, এটা কি ঠিক? না ঠিক না। তাহলে আপনারা বিলি করেননি কেন? হুম, যে সময় পাইনি, আমরা বিলি করবো বলে যখন বেরোই সময় পাননি? এমন কি কাজ থাকে যে আপনার কাজ তো চিঠি বিলি করা, সেটাই যদি আপনি না ওখানে করেন তো দিনে ওখানে দিনে 100-র উপর শুধু আর্টিকেল গুলো চলে যায়, 100 ছাড়িয়ে যায় কোনোদিন। হ্যাঁ, এগুলো বিলি করতে করতে ওগুলো বলছে আচ্ছা আস্তে আস্তে এগুলো বিক্রি করবো, এবং ফোন করা হয়, তারা অফিস থেকেও নিয়ে যায়। আর আপনি একজনকে টাকা দিয়েও রেখেছিলেন ওখানে? ওকে রাস্তা দেখানোর জন্য। চলো, আমি তো অতখানি চিনি না। এবার বিশেষ করে ও যেহেতু আগে থেকেই ওনার আমল থেকে কাজ করছিল, ওই আপনাকে চেনে, কতগুলো এটিএম এর যেমন নাম্বার থাকে না, হ্যাঁ, সেগুলো বিলি করতে বলছে, হ্যাঁ এটা অমুক জায়গার, কোনটা কোন পাড়া বলে। আর আধার কার্ড গুলো রেখে দিলেন ওর বাড়িতে? না না না, আধার কার্ডগুলো রাখা হয়নি বিলি করতে যাওয়ার জন্য, যে এগুলো বিলি করে দিচ্ছি, বিলি করে দিচ্ছি। ও যে বিলি না করে যে রেখে দিয়েছে সেটা এখনই বলছেন আপনি ও রাস্তা দেখাতো, আপনি বলছেন ওনাকে দিয়ে, আবার এখনই বলছেন যে বিলি করাতে। এটা কেমন, মানে একই ভাবে তো দুরকম কথা হয়ে যাচ্ছে। দুরকম কথা নয়। যতগুলো সময় মতো পেলাম বললাম, বাকিগুলো থেকে গেল। যেগুলো ভাই তুই সকালবেলা কর, আমি আবার 11টার সময় আসবো। ও তো বাড়ির বাইরে ফেলে রেখে দিয়েছিল, ওটা কি ঠিক? সেটা তো খবর আমি পরে তো দেখলাম রাস্তায়, তখন তো আমি দেখতে পাইনি। ওটা কি ঠিক রাস্তায় থাকাটা? না না, ঠিক না। আপনার নাম? আমার নাম হরিশচন্দ্র রায়, করেন আপনি? খড়িবাড়ি পোস্ট অফিসে কাজ করি। পিয়ন? হ্যাঁ। স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত এক। স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একজনের। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন সন্ন্যাসীতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম জনাকু শীল, বয়স 48, বাড়ি মধ্য দুর্গাপুর এলাকায়। এদিন দুপুরে ধনকৈল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষেরা তড়িঘড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়। আমার নাম মজিবুর রহমান। হ্যাঁ, বলছি যে কি ঘটনা ঘটেছে আজকে? ঘটনাটা হচ্ছে ওই আমাদেরই এক পাড়ার দাদা, আচ্ছা, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা। স্কুটির সঙ্গে ট্রাক্টর। কোন জায়গায় ঘটনা ঘটেছে এটা? এটা আমাদের ওই ধনকলহাট থেকে মধ্য দুর্গাপুর যাওয়ার রাস্তায় একটা সন্ন্যাসীতলা একটা বট গাছ আছে, হ্যাঁ। ওই বট গাছটা দেখুন কোথায় যাচ্ছিল উনি? বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছিল। কি কাজ করে উনি? সেলুনের কাছে। সেলুনে কাজ করে। ওনার নাম কি এবং বয়স কত? ওনার নাম হচ্ছে জনাকু শীল, বয়স মোটামুটি 48-47 আছে। যে ঘাতক গাড়িটাকে কি আটকানো হয়েছে? হ্যাঁ, ওটা থানায় পুলিশ গেছিল, থানায়। মানে যিনি যাচ্ছিল ইনি কি স্কুটি নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, স্কুটি নিয়ে। উত্তর দিনাজপুর থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। মালদায় রেশম উৎপাদকের সঙ্গে মুখোমুখি আলোচনা। ফাল্গুনী মরশুম থেকে কালিয়াচক গুটি হাটে কেনাকাটার উপর জোর। রাজ্য সরকারের রেশম দপ্তরের মালদা উপ অধিকর্তার উদ্যোগে উন্নত MRM মাল্টি অ্যান্ড রিলিং মেশিন মালিকদের নিয়ে রেশম উৎপাদনের উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মুখোমুখি আলোচনা সভা মালদার রেশম ভবনে অনুষ্ঠিত হয়। সবাই 36 জন উন্নত MRM মালিক অংশগ্রহণ করেন। চলতি ফাল্গুনী মরশুম থেকে কালিয়াচক রেশম গুটি হাটে রেশম গুটি কেনাকাটার উপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে উৎপাদকের অবহিত করে বিভিন্ন প্রকল্পের অধীন যোগদানের আহ্বান জানানো হয়। সভায় উন্নত MRM মেশিন সচল রাখার অঙ্গীকারও নেওয়া হয়। সভায় রাজ্যের ক্ষুদ্র শিল্প দপ্তর, রাজ্য রেশম বিভাগ, কেন্দ্রীয় রেশম বোর্ড, কলকাতা রেশম বিভাগ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগম এবং মালদা হ্যান্ডলুম বিভাগের বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্রী উজ্জ্বল সাহা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা সিল্ক ইয়ার্ন প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি
জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, কেন্দ্রীয় রেশম বোর্ডের বৈজ্ঞানিক সুপর্ণা সাহা, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিত্ত নিগমের মোহাম্মদ সামাদ সর্দার ও প্রবীর পাল এবং মালদা হ্যান্ডলুম বিভাগের আনন্দ মোহন দাস। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদা জেলায় এমআরএম যে মেশিনগুলো আছে সেগুলোকে সঠিকভাবে চালানোর জন্য আজকে সেমিনারের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের এমএসএমই ডিপার্টমেন্টের জিএমডিআইসি ছিলেন। তার জিএমডিআইসি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলো যে আছে আমাদের রেশম শিল্পের ওপর তাদেরকে কী করে সহায়তা করা যায় সে বিষয়ে আলোকপাত হয়েছে। হেডকোয়ার্টার থেকে লোক এসেছিলেন, আমাদের সেরিকালচারের ডেপুটি ডাইরেক্টর এখানে আছেন, সহায়তা করছেন, আমাদের হ্যান্ডলুম অফিসার আছেন এবং সর্বোপরি আমাদের সিএসবির যে আঞ্চলিক প্রধান আমাদের ম্যাডাম এখানে আছেন। রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মালদা জেলাতে রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে সদার্থক সেমিনার হয়েছে এবং আমাদের রেশম শিল্পের সঙ্গে যুক্ত এমআরএম যারা চালাই প্রত্যেকে উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী যে আমাদের মালদা জেলার রেশম আবার পুনরুজ্জীবিত হবে এবং সারা বিশ্বের বাজারে আমরা আবার আমাদের মালদার নিস্তারি সিল্ক এবং আমাদের এই অন্যান্য রেশম শিল্পকে আমরা তুলে ধরতে পারব। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।